Subscribe now. Click the bell icon to like, comment, and share. পরিত্যক্ত চার্চের নিবিড় অন্ধকার জঠর থেকে ভেসে আসা সেই অমানুষিক আর্তনাদ জেমসেরও কানে গিয়েছে। মনে হচ্ছে কোনো অল্পবয়সী মেয়ে যেন ওইভাবে কাতর আর্তনাদ করছে। সে যেন অমানুষিক যন্ত্রণায় ছটফট করছে। সেই আর্তনাদ শুনে জেমসের গায়ের সবটা লোম যেন দাঁড়িয়ে গেল। সে সভয়ে কেনের দিকে তাকিয়ে ওর মনের ভাব বোঝার চেষ্টা করতে গিয়ে দেখে বয়স্ক মানুষটির মুখে চোখে ভয়ের লেশমাত্রও নেই, বরঞ্চ ফুটে উঠেছে এক অব্দক্ত বেদনা। কেনের দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভয় পাওয়ার, আতঙ্কে মুষড়ে পড়ার কোনো চিহ্নই ওই মুখে নেই। যেন হৃদয় বিদারক ওই আর্তনাদ কেনের পরিচিত কারোর, আর সেই কারণেই তার ভয়ের পরিবর্তে বেদনার অনুভূতি হচ্ছে। জেমস ঠিক বুঝতে পারল না ব্যাপারটা। সে সবাক হয়ে কেনের মুখের দিকে চেয়ে রইল। গির্জার অন্ধকার গর্ভের দিকে চেয়ে থাকতে থাকতে একসময় অস্ফুট স্বরে কেন কাউকে উদ্দেশ্য করে যেন ডেকে উঠল, এমি, এমি আমার। জেমসের বিস্ময় আরও এক ডিগ্রি চড়ল। এমি, এমি বলে কাকে ডাকছে কেন? কে এই এমি? কিন্তু কেনকে সে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে যাবার আগেই কেন হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করে বসল। সে হঠাৎ কিসের জন্য যেন ব্যাকুল হয়ে ছুটতে লাগল ওই পোড়ো গির্জার দিকে। জেমস মনে মনে প্রমাদ গুণ, কাজটা মোটেও ঠিক করছে না কেন। ওই পোড়ো গির্জায় এমি বা যেই থাকুক, ওখানে ঢুকলে কেনের বিপদ অবশ্যম্ভাবী। ওকে যেভাবেই হোক থামাতে হবে। তাই সেও আর অপেক্ষা না করে কেনের পিছু ধাওয়া করল। বেশি দূর যেতে হলো না, পেছন থেকে কেনের বাহু খামচে ধরল জেমস। ওকে থামতে বাধ্য করল ওখানেই। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করতে যাচ্ছ তুমি? ওখানে ঢুকলে বিপদ হতে পারে, জানো না? কিন্তু আমায় ওখানে যেতেই হবে, ব্যাকুল স্বরে বলল কেন। ওর দুচোখ বেয়ে যেন বর্ষার বৃষ্টি হচ্ছে। শুনছ না, ও আমায় ডাকছে, আমার এমি আমায় ডাকছে। বলেই গির্জার দিকে ঘুরে ফের গির্জা অভিমুখে ছুট লাগাবার চেষ্টা করল, কিন্তু জেমস ফের ওর হাত ধরে টেনে ওকে থামতে বাধ্য করল। এমিকে? কঠিন গম্ভীর স্বরে প্রশ্ন করল জেমস। কি হয়েছে বলো তো তোমার? কে ওই এমি? জেমসের বাধা পেয়ে কেন দাঁড়িয়ে গেলেও ওর ব্যাকুল চোখ দুটো তখনও নিবদ্ধ সামনের ওই শতাব্দীকালব্যাপী পরিত্যক্ত উপাসনাগৃহের দিকে। ওর ভেতর থেকে তখনও ভেসে আসছে সেই কচি গলায় ডাক, বাবা। কান্নার একটা দলা কেনের গলার কাছে উঠে এলো। প্রাণপণ চেষ্টা করল ডাক ছেড়ে কাঁদার, কিন্তু পারল না। ঠোঁট দুটো টিপে বন্ধ করে চোখ বুজে সেই কান্নার দলাটাকে আটকাবার চেষ্টা করতে লাগল সে। অনেকক্ষণ পর একসময় কেটে কেটে বলল, এমি, এমি আমার মেয়ে। কেনের কথায় জেমস যেন আকাশ থেকে পড়ল। এতদিন ওরা একটা প্যারানর্মাল সোসাইটির সদস্য, ওদের মধ্যে কম দিনের পরিচয় নয়, তবু এতদিনে ঘুণাক্ষরেও সে জানতে পারেনি যে তাদের এই গ্রুপ লিডারের একটা সন্তানও ছিল কোনো এক সময়। তাই স্বাভাবিকভাবেই কেনের মুখে তার মেয়ের কথা শুনে জেমসের যেন বিস্ময়ের অন্ত রইল না। অসাবধানতাবশত তার হাতের বাঁধন আলগা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই সুযোগে কেন ফের ছুট লাগাল সেই গির্জাঘরের দিকে। বিস্ময়ের ঘোর কাটিয়ে নিরুপায় জেমস শুধু সেদিকে চেয়ে রইল, যদিও মনে মনে সে ভালো করেই জানে ওই পরিত্যক্ত গির্জাঘরে আর যা কিছুই থাকুক, কেনের মেয়ে ওখানে থাকতেই পারে না। আসলে এটা একটা ফাঁদ, একটা মায়া। কেন আবার না বুঝে সেই ফাঁদে পা দিল। পেছন থেকে একটা চাপা খিলখিল হাসি কানে আসতে জেমস পেছন ঘুরে তাকিয়ে দেখল রবার্তা মুখে হাত চাপা দিয়ে ওইভাবে হাসছে। নিষ্ঠুর রসিকতাপূর্ণ হাসি। যেন কেনের এবার কি অবস্থা হবে সেটা ইতিমধ্যে ও বুঝে ফেলে ওইভাবে হাসছে। জেমস ওকে ধমক দিয়ে চুপ করাবার চেষ্টা করল, কিন্তু রবার্তা যেন পাত্তাই দিল না।
সে নিজের শীর্ণ চিটচিটে চুলগুলোয় আনমনাভাবে আঙুল চালাতে লাগল, মুখে একটা অদ্ভুত নিষ্ঠুর অভিব্যক্তি নিয়ে। জেমসের দিকে একসময় কাটাভাবে বলতে লাগল, চাপ নেই, তোমার বন্ধু ওখানে তার শেষ পরিণতি নিজের চোখে দেখতে গেছে বলেই দারুণ উল্লাসে হেসে উঠল সে। রবার্তার দিকে একবার ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে জেমস আর ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারল না। সেও এবার পূর্ণবেগে ছুট লাগাল গির্জার অভ্যন্তরের দিকে, কিন্তু কিছু দূর যেতেই মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল জেমসের। হঠাৎ শরীরটা যেন প্রচণ্ড দুর্বল লাগতে লাগল ওর। গতরাতের পর থেকেই তার শরীরটা যেন বেজায় দুর্বল হয়ে গিয়েছে। কেন কে জানে? অথচ সে কোনোদিন এত দুর্বল ছিল না। কিন্তু হঠাৎ করে যেন অসীম ক্লান্তি আর ম্যাজম্যাজে ভাব ওকে পেয়ে বসেছে। জেমস টলতে টলতে গির্জার একটা দিকের রেলিং ধরে ফেলে দাঁড়িয়ে পড়ল। কাশতে শুরু করল। কাশতে কাশতে মুখ দিয়ে কিসব কালো তরল বেরোতে লাগল। তীব্র দুর্গন্ধ। ভ্রু জোড়া কুঁচকে উঠল জেমসের ঘৃণায় আর ভয়ে। কি এই জিনিসটা? গতরাতে রবার্তার সঙ্গে সহবাসের সময় ওর মুখের মধ্যে এইরকম তরল একটা জিনিসই নিজের মুখ থেকে থু থু করে ঢেলে দিয়েছিল রবার্তা। গা গুলিয়ে উঠেছিল জেমসের। আর এখন সেটাই ওর মুখ দিয়ে বেরিয়ে এসছে। ম্যাগো! কি দুর্গন্ধ! চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে এসেছে তার। শরীরে আর এক বিন্দু যেন শক্তি পাচ্ছে না। ঝাপসা দৃষ্টিতে একবার তাকাল সামনের গির্জাঘরের অন্ধকারের দিকে, যেখানে একটু আগে অদৃশ্য হয়েছে কেন। কি করছে ওখানে গিয়ে কে জানে। ওর কোনো চিহ্ন তো দেখা যাচ্ছে না। শরীর যেন অবশ হয়ে আসছে জেমসের, তবু পা টেনে টেনে এগোতে লাগল গির্জার প্রবেশদ্বারের দিকে। কেনকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ওদের সবার এই অভিশপ্ত জায়গা থেকে বেরোবার জন্য সঠিক দিশা দেখাতে একমাত্র কেনই পারে। তাছাড়া সে ওর খুব ভালো বন্ধু। কেন একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। গির্জার ভেতর ওর সঙ্গে দেখা হলে ওকে এই কথাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই পরিত্যক্ত জায়গায় তার মেয়ে থাকতেই পারে না। এটা একটা ফাঁদ মাত্র। এই বনে বাসকারী অশুভ শক্তি কর্তৃক রচিত একটা চক্রান্ত মাত্র। দেহেমনে সবটুকু জোর এনে দাঁতে দাঁত চেপে জেমস কোনোরকমে দুর্বল পা দুটো টেনে টেনে এগোতে লাগল গির্জার ভেতরের অন্ধকার জঠরের দিকে। গির্জার ভেতরের অন্ধকারে পা দিতেই একটা অন্যরকম অনুভূতি ওকে যেন আচ্ছন্ন করে দিল। শরীরটা যেন অসীম ভারী কোনো বস্তু মনে হতে লাগল। বাতাসও এখানে যেন খুব ভারী, সেই সঙ্গে একটা বাসি বাসি গন্ধ। গন্ধটাও খুব ভারী। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধে হচ্ছে এখানে। হাজার হোক, এখন সময়টা দিনের বেলা। বৃষ্টি নেই, তবে একটা আকাশটা এখনো মেঘলা। মেঘলা দিনের ছাইরাঙা আলো রয়েছে প্রকৃতির বুকে। তবে গির্জার ভেতরে যেন যুগসঞ্চিত ঘন অন্ধকার। জেমসের দৃষ্টি ধীরে ধীরে সেই অন্ধকারে সয়ে আসতে লাগল। দেখতে পেল ভেতরে কি কি রয়েছে। সবিস্ময়ে দেখল গা অন্ধকারের বুকের ভেতর ক্ষীণভাবে জ্বলছে মোমবাতি। অনেকগুলো বাতিদানে একসঙ্গে জ্বলছে কয়েকটা করে মোম। সেই মোমগুলো থেকে কিরকম যেন একটা ভুতুরে আলো ঠিকরে বেরিয়ে গির্জাঘরটাকে আরও যেন ভুতুরে করে তুলেছে। গির্জার ভেতরে ব্যবহৃত জিনিস দেখে সে বুঝল সাধারণ চার্চের সাথে এর কোনো মিল নেই। এখানে ঈশ্বরের আরাধনার পরিবর্তে প্রতি পদে যেন ঈশ্বরকে অপমানিত করার মতো ব্যবস্থাপনা করা হয়েছে। অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়ানো কতগুলো পাথরের নারীমূর্তি দেখতে পেল, কালের প্রকোপে কোনোটার হাত পা ভাঙা। গির্জার ছাদ এবং মেঝে টকটকে লাল। মনে হচ্ছে এখানে যেন কোনোদিন রক্তের হোলি খেলা হতো। খ্রিস্টমূর্তির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেন অসংখ্য মানুষের নাড়িভুঁড়ি আর দেহের বিভিন্ন অংশের কাটা প্রত্যঙ্গ। থরে থরে মানুষের লাশ দিয়ে গির্জাঘরের দেয়ালের ডেকোরেশন করা হয়েছে। লাশগুলো বহু পুরনো, কিন্তু প্রত্যেকেরই দেহে বীভৎস অত্যাচারের চিহ্ন এখনো দৃশ্যমান।
কারোর অক্ষিকোটর থেকে চোখ দুটি উপরানো, কারোর দেহে যেন তীক্ষ্ণ বর্ষা ঢুকিয়ে এফোর ওফোর করে দিয়ে অন্ত্রনারী বের করে আনা হয়েছে। কারোর দুই হাত পেছনে রজ্জু দিয়ে বেঁধে হা করা মুখের মধ্য দিয়ে তীক্ষ্ণ একটা বর্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে শরীরের অভ্যন্তরে, তারপর সেই বর্ষা তার পায়ুপথ দিয়ে বের করে আনা হয়েছে বাইরে। মানুষ আর পশুর মধ্যে অপ্রাকৃতিক অবাধ যৌনতার দৃশ্যও চোখে পড়ল জেমসের। তবে প্রত্যেকেই মৃত। একের পর এক মৃতদেহের স্তূপের পাশ কাটিয়ে জেমস আরও সামনের দিকে এগোতেই ওর চোখে পড়ল কিছুটা দূরেই অল্টারের সামনে আরেকটা মৃতদেহকে মাটিতে থেবড়ে বসানো রয়েছে। তার বসার কায়দাও ভারী অদ্ভুত। তার দুটো পাকে সম্পূর্ণ বিপরীত দিকে যেন জোর করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাম পাটাকে ডান পায়ের উপর দিয়ে উল্টো দিকে মানে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর ডান পাটাকে বাম পায়ের উপর দিয়ে এনে বাম দিকে ঘুরিয়ে আনা হয়েছে। মৃতদেহটি একটি অল্পবয়সী মেয়ের এবং সম্পূর্ণ উলঙ্গ। একটা কাঠের স্টিক মৃতদেহটাকে এফোর ওফোর করে দিয়েছে, আর সেই স্টিকের সাথেই ঠেকনো দিয়ে বসে রয়েছে মৃতদেহটা। মৃত মেয়েটির ডান হাত কোলের উপর রাখা কিছু একটার উপর আলতোভাবে রাখা। বাম হাতটা কনুই পর্যন্ত সম্পূর্ণ ওল্টানো। মেয়েটির মাথাটা কেটে সরিয়ে নেওয়া হয়েছে, আর তার মাথার জায়গায় শিংওয়ালা একটা ছাগলের মুন্ড বসানো। মেয়েটির শরীরের সাথে সেই ছাগলের মুন্ডটাকে সেট করতে মাঝখানে সেলাই করে দেওয়া হয়েছে। শুধু শরীরটা দেখে বোঝা যাচ্ছে মৃতদেহটি কোন মেয়ের। অদ্ভুত ভঙ্গিমায় বসা মৃতদেহটির দিকে আরেকটু এগোতেই জেমস বুঝল মেয়েটির কোলের উপর রাখা জিনিসটি একটা কাটা নরমুণ্ড ছাড়া কিছুই নয়। নরমুণ্ডটি কোনো নারীর বলেই মনে হচ্ছে। আন্দাজেই জেমস বুঝল মুন্ডটি সম্ভবত ওই মেয়েটিরই। জেমস পায়ে পায়ে আরেকটু এগিয়ে গেল সেদিকে। আর তারপর যা দেখল তাতে ওর মনে হলো বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠে গলার কাছে উঠে এলো। অজান্তেই আঁক করে একটা অস্ফুট আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল জেমস। চোখ দুটো যেন কোটর ছেড়ে এখনই বেরিয়ে আসবে বাইরে। মাথার ভেতর স্নায়ুগুলো একসঙ্গে দপদপ করতে লাগল। মেয়েটির কোলের উপর রাখা যে নরমুণ্ডটাকে ও এতক্ষণ মেয়েটিরই কাটা মুন্ড ভাবছিল, আসলে তা নয়। কাছে গিয়ে দেখল সেটি আসলে একটি পুরুষেরই কাটা মুন্ড। মুখটা হা করা, চোখ দুটো খোলা, শূন্য চোখে তাকিয়ে আছে গির্জার সিলিংয়ের দিকে। সেই মুন্ড আর কারোর নয়, ওদেরই দলের নিখোঁজ সদস্য টনির। ছাগলের মাথাওয়ালা একটা পুরনো মানুষের মৃতদেহের কোলে টনির কাটা মুন্ড দেখে জেমস আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার পা দুটো প্রচণ্ডভাবে টলতে লাগল। গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু একটা টু শব্দ বেরল না। টনির কাটা মাথা পড়ে রয়েছে সেই অদ্ভুত মৃতদেহটার কোলের উপর। লাশের ডান হাতটা আলতোভাবে রাখা তার উপর। যেন আগলে রয়েছে। মনে হচ্ছে যেন খুব বেশিক্ষণ হয়নি কেউ টনির মাথাটা শয়তনে রেখে দিয়েছে লাশটার কোলের উপর। ওদিকে কেনের মনে হলো ওর শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছে। চার্চের ভেতরের চাতাল জুড়ে লাশের স্তূপ। হাঁটুসমান রক্তের নদীর মধ্যে ওর পায়ের বুট দুটো ডুবে গিয়েছে। রক্ত, রক্ত, শুধু রক্ত। এ কোথায় এলো সে? নরকে? সে কি বেঁচে বেঁচে নরকে চলে এলো? ভীতসন্ত্রস্ত কেনের চোখ দুটো বিমুয়ের মতো চতুর্দিকে শুধু তাকিয়ে তাকিয়ে পরিবেশের ভয়াবহতা প্রত্যক্ষ করতে লাগল। মৃতদেহগুলো কোনোটাই টাটকা নয়। কারোরই দেহের ক্ষত টাটকা নয়, তবু এই রক্ত কিভাবে কোথা থেকে ভরিয়ে তুলেছে গির্জার প্রার্থনা কক্ষ? নাকে আসছে টাটকা রক্তের আষ্টে গন্ধ। কেনের মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা বুঝি এখুনি স্তব্ধ হয়ে যাবে। কেন ওর দুপাশে লাশের স্তূপ দেখতে দেখতে ভীতসন্ত্রস্ত পায়ে এগিয়ে চলেছে। রক্তের নদীর মধ্য দিয়ে চলতে চলতে ওর পা বারবার পিছলে যাচ্ছে, কিন্তু তবু নিজেকে কোনো রকমে সামলে সে এগিয়ে চলেছে। এগিয়ে চলেছে কারণ তাকে জানতে হবে এই জায়গাটার সম্বন্ধে।
একটু আগে সে এখান থেকেই তার মেয়ের গলায় বাবা ডাক শুনতে পেয়েছে। হ্যাঁ, এই মৃত্যুপুরীর করাল অন্ধকার থেকেই তার মেয়ে তাকে বহুদিন পর ডেকেছে। অনেক আশা নিয়ে সে মৃত্যুভয় তুচ্ছ করে এখানে ঢুকে পড়েছে। মেয়েকে দেখতে পাবে এই আশায় উদ্বেল হয়ে উঠেছিল তার ব্যাকুল পিথি হৃদয়। কিন্তু মেয়েকে সে এখনো কোথাও দেখতে পায়নি, তার বদলে চোখের সামনে শুধুই নরকপুরীর ভয়াবহ দৃশ্য দেখতে পেয়েছে। দেখেছে ছাগলের মুন্ড বসানো একটি কবন্ধ মেয়ের কোলে পড়ে রয়েছে টনির কাটা মুন্ড। অস্বাভাবিক দৃশ্য। এমন এমন সব দৃশ্য নজরে পড়ছে যা বুকের স্পন্দন চিরতরে থামিয়ে দিতে পারে এক লহমায়। কেন খানিকটা অনুমান করার চেষ্টা করল, এ পর্যন্ত সে যা কিছুই দেখেছে সবই একটা মায়া মাত্র। গতকাল ওই বনের গভীরে পাহাড়ের ঢালের নিচে যে কাঠের ঘরবাড়ি দেখতে পেয়েছিল তাও এক মায়া ছিল। এখনো যা দেখছে এই লাশ এই রক্ত এসবও নিশ্চয়ই সত্যি নয়, এক মায়া মাত্র। ছাগলের মুন্ড বসানো কবন্ধ মেয়েটির কোলে যে একটু আগে টনির কাটা মাথা দেখল সেটাও নিশ্চয়ই মায়া। কোনোটাই সত্যি নয়, তাকে বা তাদের যা দেখানো হচ্ছে তারা তাই দেখছে। সেই ছাগল মুন্ডওয়ালা মেয়েটির মৃতদেহের কাছে সে আবার ফিরে এলো পায়ে পায়ে। ওরই কোলে এখনো পড়ে রয়েছে টনির মাথা। অনেকক্ষণ সময় নিয়ে সে আগে মেয়েটি আর তার কোলে টনির কাটা মাথাটাকে লক্ষ্য করতে লাগল। তারপর আস্তে আস্তে ওটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শ্বাসরুদ্ধকর অবস্থা এখন কেনের। কত যুগ আগের এক রহস্যময় অবিকৃত মৃতদেহের সামনে সে বসে, যার কোলে তার প্রিয় বন্ধুর কাটা মাথা। সমস্ত বোধশক্তি যেন লোপ পেয়েছে কেনের। ভয়, বিস্ময়, শোক সব রকম বোধ বুঝি চলে গিয়েছে ভেতর থেকে। এখন যা কিছু হচ্ছে সব গা সওয়া হয়ে গিয়েছে তার। সবকিছুতেই এখন একটা নির্লিপ্ত ভাব এসে গিয়েছে। অদ্ভুত এক অবস্থা এখন ওর। মেয়েটির মৃতদেহের সামনে বসে ধীরে ধীরে ওর চোখ নামতে লাগল ওটার কোলে রাখা টনির মাথাটার দিকে। কিছুটা হা হয়ে রয়েছে ওর মুখটা, ওর চোখের কালো মণি দুটো নির্নিমেষ চেয়ে রয়েছে সিলিং পানে। কালো মণি দুটোর উপর সাদা দুধের স্বরের মতো একটা কিছুর পাতলা আস্তরণ। গলার তলায় কাটা অংশটা থেকে বিশ্রীভাবে ঝুলছে মাংসগুলো। রক্তের ছোট একটা পুকুর তৈরি হয়েছে কবন্ধ মেয়েটিকে ঘিরে। টনির রক্ত। একটা ব্যাপার কেনের দৃষ্টিগোচর হল। সে লক্ষ্য করল প্রত্যেকটা বৃত্তের মধ্যে এক একটা লাশ। দুটো করে বৃত্ত নিয়ে এক একটা বৃত্ত তৈরি হয়েছে, আর সেই বৃত্তগুলির মধ্যেও রয়েছে অজস্র আঁকিবুকি। আবার মাঝখানের সবচেয়ে ছোট বৃত্তের মধ্যেও রয়েছে তিনটি ছোট ছোট রিং। এই আঁকিবুকিগুলোকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে অনেকগুলো ছোট বড় ত্রিভুজের মতো দেখাচ্ছে। কেন জীবনে প্রেততত্ত্ব আর পিশাচবিদ্যা নিয়ে কিছু পড়াশোনা করেছিল, কিন্তু এই ধরনের প্রতীক আগে কখনো দেখেনি। তাই এই প্রতীকগুলোর কোনো অর্থ বুঝতে পারল না সে। তার দৃষ্টি আবার ফিরে এলো টনির কাটা মাথাটার দিকে। একটা তীব্র অনুশোচনা আর শোক তাকে যেন ভেতরে ভেতরে পুড়ে খাক করে দিল। টনির পরিণতির জন্য তার নিজেকেই নিজের দোষী মনে হতে লাগল। এই ফরেস্টে সার্ভে করার প্ল্যান সর্বপ্রথম তার মাথাতেই এসেছিল। যদি সে এখানে না আসত তাহলে এসব কিছুই ঘটত না। কিন্তু সেই এই অভিযানের প্ল্যান প্রোগ্রাম বানিয়েছিল। তাই টনির মৃত্যুর জন্য সেই দায়ী। টনি আজ নেই, রবার্তাও কি অদ্ভুতভাবে বদলে গিয়েছে। সে যেন আর ওদের বন্ধু নেই। এখন ওদের সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। হয়তো টনির মতো ওদেরও এভাবে এক এক করে। টনির কাটা মুনটার চোখের দিকে আনমনাভাবে চেয়ে থেকে এসব কথাই ভাবছিল কেন। হঠাৎ ঠিক এই সময় ওর চোখের সামনে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। এমন এক কাণ্ড যার জন্য কেন মোটেও প্রস্তুত ছিল না। সে প্রায় চমকে উঠে একটা অস্ফুট আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে গেল। হৃদপিণ্ডটা যেন একবার হোঁচট খেয়েই তারপরেই রেসের ঘোড়ার মতো ছুটতে শুরু করল।
কেন সবিস্ময়ে দেখল টনির যে নিষ্প্রাণ চোখ দুটো এতক্ষণ সিলিংয়ের দিকে চেয়েছিল, সেই চোখ দুটোর মনি আস্তে আস্তে ওর দিকে ঘুরে গেল। কেনের চোখে নিবদ্ধ হল কাটামুনটার অস্বাভাবিক চোখের দৃষ্টি। তারপরেই একটা কান ফাটানো আর্তনাদ করে উঠল, হেল্প মি। কেন? প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো। অপার্থিব শোনালেও টনির কণ্ঠস্বর শুনেই মনে হচ্ছে যেন সে অনেক কষ্টে আছে। তার কথাগুলো যেন আসছে অনেক দূর থেকে। নাভিমূল চিরে বেরিয়ে আসা অমানুষিক আর্তনাদ করছে সে। কেনের দিকে চেয়ে সে আকুতি করে বলছে, আমাকে তোমরা এই নরক থেকে বের করে নিয়ে চল প্লিজ, অসহ্য লাগছে আমার। টনি এবার কতকটা বিমূঢ় গলায় ডেকে উঠল কেন নিজেও। তারপরেই ছুটে এলো বন্ধুর কাটা মাথাটার কাছে। তুলে নিল সেটা নিজের হাতে। টনি টনি বল, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি মনে হচ্ছে কিছু বলতে চাইছো, বলো। উক কি অন্ধকার, ফের আর্তনাদ করে উঠল টনি, আমাকে বের করে নিয়ে চলো। কি অসহ্য লাগছে আমার এখানে। এ নরক, এ সাক্ষাৎ নরক। আমি এখানে থাকতে চাই না। কোথায় আছো তুমি এখন? কেন দু হাতে ধরা কাটা মাথাটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। কিন্তু টনি যেন শুনতেও পেল না। সে মুহুর্মুহু একভাবে সেই রকম রক্তজল করা আর্তনাদ করেই চলেছে। তারপর দেখতে দেখতে একসময় ফের নিস্তেজ হয়ে আবার আগের নিষ্প্রাণ অবস্থায় ফিরে গেল। কেন অনেকবার টনি টনি করে ডাকল, কিন্তু আর ওর দিক থেকে কোনো সাড়া পেল না। হতভম্ব বিমূঢ় কেনের হাত থেকে টনির মাথাটা একটা ভোঁতা শব্দ করে নিচে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় কেন এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কখন জেমস এসে ওর পাশে দাঁড়িয়েছে টেরও পেল না সে। সম্বিত ফিরল ওর ধমকে। তুমি এখানে কি করছো? ওকে উদ্দেশ্য করে কতকটা ধমকে উঠল জেমস। টনি টনি আর নেই, টনি আর আমাদের মধ্যে নেই, জেমস বলতে বলতে গলা বুজে এলো কেনের। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মমি হয়ে থাকা লাশগুলোকে সভয়ে দেখতে দেখতে কতকটা থেমে থেমে বলল, আমার মনে হয় না আমরাও কেউ বাঁচব। জেমসের জবাবে কি বলবে ভেবে না পেয়ে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করল। রবার্তা কোথায় জানতে চাইল কেন। বাইরে দাঁড়িয়ে আছে, একটু ইতস্তত করে বল জেমস। ও তোমার সঙ্গে এলো না কেন? জানি না, ওর আচরণও অদ্ভুত লাগছে আমার। বুঝতে পারছি, নিচু গলায় বল কেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ব্ল্যাক ফরেস্ট থেকে পালাবার রাস্তা খুঁজতে হবে তারপর জেমসের দিকে চেয়ে বলল, রবার্তাকে খুঁজে বের করতে হবে আমাদের। চলো আমরা ওর কাছে যাই। তারপর সবাই মিলে এখান থেকে চলে যাই। মুখে কথাটা বললেও ওর কথায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট টের পাওয়া গেল। আমার মনে হয় না আমাদের উদ্দেশ্য সফল হবে, কেনকে অবাক করে বলে উঠল জেমস। মানে? কেন বিস্ময়ে হতবাক। মানে রবার্তা আর আগের মতো নেই, ও কিরকম যেন পাল্টে গিয়েছে, আর আমার মনে হয় না ওকে আমাদের বিশ্বাস করা ঠিক হবে। কেন বিস্ময়ে হতবাক হয়ে ওর মুখের দিকে চেয়েছিল। কেটে কেটে বলল, কিন্তু তোমরা তো একসময় দুজনে দুজনকে ভালোবেসেই বিয়ে করতে চেয়েছিলে, এরকম ছোটখাটো গণ্ডগোল সবার মধ্যেই হয়ে থাকে। না, সেজন্য নয়। কেনের মুখের কথা প্রায় কেড়ে নিয়ে বলে উঠল জেমস, আমি বলতে চাইছি সামথিং ইজ রং উইথ হার। ওর চালচলন কথাবার্তা থেকে আমার মনে হচ্ছে না ও আর আমাদের সঙ্গে আছে। দিনে দিনে টের পাচ্ছি ওর গায়ের শক্তি স্বাভাবিক মানুষের চেয়েও বেড়ে যাচ্ছে। আর কিভাবে বোঝাব তোমায় ব্যাপারটা, কেন ও আর আগের রবার্তা নেই। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, ব্যাপারটা বোঝাতে গিয়ে বল কেন, আসলে মনোমালিন্য থেকে ওই। মোটেও তা নয়, দ্বিস্বরে বল জেমস, তুমি যদি ওর কথাবার্তাগুলো শুনতে তাহলে বুঝতে পারতে। জানো তুমি এই চার্চের ভেতরে চলে আসার পর ও কি বলেছিল আমায়? ও বলেছিল তুমি এবার মারা যেতে বসেছ, আর কথাটা বলেছিল হাসতে হাসতে যেন আমাদের মৃত্যু দেখলে ও খুব খুশি হবে।
আর ইদানিং আমি টের পাচ্ছি আমার শরীর ক্রমশ দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছে। এর কারণ আমি জানি না। গতরাত থেকে এই উইকনেসটা আরও পড়েছে। আমার মনে হয় এই বনের অশুভ শক্তি আমাদের মধ্যে থেকেই কাউকে কবজা করেছে, আর তার মাধ্যম দিয়েই সে আমাদের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে। কেন এবার সত্যিই ভাবনায় পড়ল। জেমস যা বলছে তা যদি সত্যি হয়, তবে তো তাদের সামনে আরও মারাত্মক বিপদ অপেক্ষা করছে। এমনিতেই এই চার্চে ঢোকার পর থেকে যা যা ঘটেছে, তাতে ওর মাথার চুল প্রায় অর্ধেক সাদা হয়ে গিয়েছে। তার উপর জেমসের মুখ থেকে এখন যা শুনছে তা তো সত্যিই ভাববার বিষয়। চলো আমরা এবার চলে যাই, জেমসের কাঁধে আলতো হাত রেখে বললেন। ওর কথা শেষ হতে না হতেই একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। চার্চের বাইরে যাবার দরজাটা হঠাৎ আপনা থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল। আর একই সঙ্গে এতক্ষণ চার্চের ভেতর যে মোমদানিগুলোয় যে মোমবাতিগুলো জ্বলছিল, সেগুলোও হঠাৎ কোনো কারণ ছাড়াই পটাপট নিভে গেল। মনে হলো যেন অদৃশ্য কেউ ওগুলোকে একসঙ্গে ফু দিয়ে নিভিয়ে দিল। অবশ্যই বাতাসের কারণে নেভেনি ওগুলো, কারণ গির্জার ভেতর বাতাস ঢোকবার কোনো পথই নেই। তাছাড়া এতক্ষণ তো ওগুলো দিব্যি জ্বলছিল, তবে হঠাৎ কিভাবে নিভে গেল মোমগুলো? একটা অলৌকিক অনুভূতিতে কুঁকড়ে গেল ওরা দুজনেই। কেনের অবস্থা শোচনীয়। ওর হাত পা যেন পেটের ভেতর সে দিয়ে আসতে চাইছে। মোমগুলো নিভে যাবার আগে ওর নজরে পড়ল আশপাশে পড়ে থাকা মমিস্ত্রিস মৃতদেহগুলোর মধ্যে কোনো একটা দেহ হঠাৎ যেন নড়ে উঠল। তারপরেই কানে এলো একটা অস্পষ্ট ভারী গোঙানির শব্দ। শব্দটা সেই পরিত্যক্ত চার্চের ভেতরের অন্ধকারকে যেন বিদীর্ণ করে দিয়ে ক্রমশ সিলিংয়ের স্কাইলাইটের দিকে উঠে গেল। জেসাস পাশে জেমসকে আঁকড়ে ধরে মনে মনে বিড়বিড় করে উঠে বল, কেন এই মৃতদেহগুলো কি আদৌ নিষ্প্রাণ? আমার তো মনে হয় না। মোমগুলো একসঙ্গে নিভে যাবার পর চার্চের ভেতর অন্ধকার আরও নিশ্ছিদ্র হয়ে ওদের যেন গলা টিপে মারতে এলো। অবশ্য বেশ কিছুটা দূরে একটা লম্বা কাচের জানলা দিয়ে বাইরের মেঘলা দিনের কিছুটা ক্ষীণ আলো ভেতরে প্রবেশ করছিল, কিন্তু জেমস আর কেন যেখানে দাঁড়িয়েছিল সেদিকটায় ঘুটঘুটে অন্ধকার, কোথাও এতটুকু আলোর লেশমাত্র নেই। তবে অন্ধকারের জঠর থেকে যা কানে আসছে তা ওদের হৃদকম্প বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। প্রথমে একটা, পরে আরেকটা, তারপর আরেকটা, এইভাবে অনেকগুলো মিলিত ভৌতিক কণ্ঠস্বরের অদ্ভুত একটা না একটা কোরাস শুনতে পেল। যৌনসঙ্গমের সময় যে ধরনের চিৎকার ওঠে ঠিক সেরকম। যেন ওদের চারপাশে অনেক অনেক মানুষ পরস্পর যৌনসঙ্গমে লিপ্ত হয়ে অমনভাবে চিৎকার করছে। অন্ধকারে চোখে না দেখতে পেলেও জেমস আর কেন বুঝল ওদের চারপাশে যে মমি করা মৃতদেহগুলো এতক্ষণ নিষ্প্রাণ হয়ে পড়েছিল, তারাই হঠাৎ জেগে উঠে এইভাবে চিৎকার করছে। ওদের ঘিরে অনেকগুলো গোঙানির শব্দ উঠে ওদের কর্ণকুহর দিয়ে মগজে প্রবেশ করে মস্তিষ্কের কোষে কোষে যেন ছড়িয়ে পড়ছে। অসহ্য লাগছে ওদের দুজনের। সেই সঙ্গে এও বুঝতে পারছে বিপদ ওদের মাথার উপর নাচছে এখন। জেমস হঠাৎ টের পেল কেউ যেন ওর হাত ধরেছে। অন্ধকারে কে ধরেছে বুঝে উঠতে না পেরে ভয়ে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শুনতে পেল বন্ধু কেনের গলা, ভয় পেও না, এটা আমি। ওরও কণ্ঠস্বরে ভয়ের ছোঁয়া টের পেল জেমস। শুনল কেন কাপা কাপা গলায় বলছে, আমাদের এখান থেকে এই মুহূর্তে বেরোতে হবে। দরজা। এবার মনের মধ্যে খানিকটা যেন বল পেয়ে বলে উঠল জেমস, আমাদের ওই সদর দরজার কাছে পৌঁছতে হবে। এখান থেকে বেরোবার ওই একটাই পথই। কেন সহমত হলো ওর সঙ্গে। কাম অন বলেই জেমসকে হ্যাচকা টান মেরে দরজার দিকে নিয়ে যেতে লাগল। এদিকে ওদের দুপাশে সেই ভুতুরে চিৎকার আর ঘষ্টে ঘষ্টে অনেকগুলো পায়ের শব্দ ক্রমশই নিকটবর্তী হচ্ছে ওদের। ওপাশের লম্বা ঘষা কাচের জানলা দিয়ে যতটুকু ফিকে আলো আসছিল বাইরের, তাই অবলম্বন করে ওরা দ্রুত এগোতে লাগল দরজার দিকে। আতঙ্কে ওদের দুজনেরই হাত পা ঠকঠক করে কাঁপছিল।
দুজনেরই গলা বুক শুকিয়ে কাঠ। কিন্তু দরজার কাছে পৌঁছনোর আগেই হঠাৎ কে যেন ওদের পথ আগলে দাঁড়াল। মেঘলা দিনের ক্ষীণ আলোয় জেমস আর কেন দেখল একটা মূর্তি ওদের পথ আগলে দাঁড়িয়ে, যার দেহের বেশিরভাগটাই অন্ধকারের আড়ালে ঢাকা। মুহূর্তের দেখা, তারপরেই সেটা কতকটা হুমড়ি খেয়ে মেঝে পড়ে অন্য পাশে গড়িয়ে গেল। মুহূর্তের জন্য মূর্তিটাকে দেখলেও জেমসের বুকের যেন রক্ত চলকে উঠল। আসলে এটাও একটা লাশ। এই গির্জাঘরের অন্যগুলোর মতোই এটারও দেহ ক্ষত বিক্ষত, গলা কাটা, কিন্তু কাটা ধর, আর মনটা সরু সরু পাইপের মতো নাড়িভুড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা। সম্ভবত নাড়িভুড়িগুলো এই লাশটারই। জেমসের স্নায়ুগুলো আর বাদ মানছিল না। অসম্ভব চাপ পড়ছে স্নায়ুর উপর। জীবনে এমন নারকীয় দৃশ্যের সম্মুখীন হতে হবে তা ও কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। এখনো কি করে ওর মাথাটা কাজ করছে তাই ভেবে পাচ্ছে না ও। অসম্ভব চাপ পড়ছে মাথার উপর, আর পারছে না সহ্য করতে। একই অবস্থা কেনেরও। এই বীভৎস নারকীয় দৃশ্য, তাই তখনও কানে আসছে যন্ত্রণাকাতর অথচ সুখোল্লাসে ভরপুর একটানা গোঙানি। জেমস আর কেন একে অপরকে জড়িয়ে ধরে ধুমজ্বরের রোগীর মতো কাঁপছে। ওদের চলচ্ছক্তি একেবারেই লোপ পেয়েছে যেন। হঠাৎ সেই সম্মিলিত গোঙানির শব্দ ছাপিয়ে কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বরে তীব্র আর্তনাদ, বাঁচাও, হেল্প মি, বাঁচাও। এই কণ্ঠস্বর দুজনেরই পরিচিত। টনির কণ্ঠস্বর। ফের অন্য জগৎ থেকে তাদের কাছে সাহায্য চাইছে টনি। জেমস আর কেনের মনে হল ওরা যেন জেগে জেগে কোনো দুঃস্বপ্ন দেখছে। এই দুঃস্বপ্নের বুঝি কোনো অন্ত নেই, কোনোদিন এর থেকে মুক্তি নেই। বদ্ধ উন্মাদ হয়ে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। দুই হাত কানে দিয়ে প্রাণপণ ওরা চেষ্টা করতে লাগল এই বিভৎস শব্দগুলো যেন আর কানে না আসে। কিন্তু বৃথা চেষ্টা। টনির আর্তনাদ থেমে গেল একসময়। এবার খুব কাছেই একটা চাপা গর্জন আর রক্তের কলকল শব্দ শোনা গেল। শব্দ শুনে মনে হলো যেন কেউ ঢকঢক করে রক্ত পান করছে। আতঙ্ক যেন প্যানিকে পরিণত হলো ওদের দুজনের। দুজনেরই মুখ যেন ভাষা হারিয়ে ফেলেছে। কতক্ষণ ওরা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়েছিল জানে না। এক সময় ওদের মনে হচ্ছিল যেন ওদের এখানেই জিন্দা দাফন হবে। এই লাশগুলোর মতো ওরাও জীবনমৃত লাশ হয়ে পড়ে থাকবে এখানে। হাতে একটা মৃদু টান অনুভব করল জেমস। চমকে লাফিয়ে উঠতে গিয়ে ফের শুনতে পেল কেনের চাপা সতর্ক কণ্ঠস্বর, ভয় পেও না আমি। এবার আস্তে আস্তে পা বাড়াও সামনের দিকে। জেমস ওর টানে সবে দরজার দিকে দুপা এগিয়েছে কি এগোয়নি, হঠাৎ পায়ে একটা খচ করে কি যেন লাগল। কে যেন মনে হলো ওর পা ধরে হ্যাচকা টান দিল পেছন থেকে। সেই টানে সম্পূর্ণ বেসামাল হয়ে প্রায় উপুর হয়ে পড়ে গেল জেমস। নেহাত তখনও তার এক হাত কেন ধরেছিল, তাই শক্ত পাথুরে মেঝেতে মাথা ঠুকে গেল না। পায়ের কাছে তীব্র একটা ব্যথা ওকে যেন অবশ করে ফেল। একজোড়া হিমশীতল হাত ওর পা দুটো চেপে ধরে আছে। ক্রমশ সেই শীতল অনুভূতি পায়ের কাছ থেকে ধীরে ধীরে উপর দিকে উঠছে। ক্রমে কানের কাছে এগিয়ে এলো সেটা। ফিসফিস করে কে যেন কিছু বলছে মনে হলো ওর কানে কানে। জেমস দু চোখ টিপে বুঝে আপ্রাণ চেষ্টা করল কথাগুলো না শোনার, কিন্তু ব্যর্থ চেষ্টা। সেই পচা মাংসল হিমশীতল দুটো হাত ওকে যেন আরও আঁকড়ে ধরল। সেই দ্বিবন্ধন এড়াবার কোনো উপায় নেই ওর কাছে। জেমস এবার মরিয়া আর্ত চিৎকার করে উঠল। অদেখা অদৃশ্য বস্তুটার হাত থেকে নিজেকে ছাড়াতে সে সাহায্যের জন্য বুকফাটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ করতে লাগল। কেন তখনও ওর হাত ধরেছিল তাই রক্ষে। দুপক্ষে অনেকক্ষণ টানা হ্যাচড়ার পর জেমসকে সেই ভুতুড়ে হাতের বন্ধন থেকে ছাড়াতে সক্ষম হলো কেন। কোনোরকমে ওকে উঠে দাঁড় করিয়ে তারপর দুজনে হাঁফাতে হাঁফাতে দরজার দিকে ছুটে আসতে লাগল।
ওদের পেছনে ওদিকে তাড়া করে আসতে লাগল সেই সম্মিলিত অসহ্য ভুতুড়ে চিৎকার আর আর্তনাদ। গির্জার প্রবেশদরজা বন্ধ হয়ে গিয়েছিল। দরজার গায়ে হাতড়ে হাতড়েও কোনো নব বা হাতলের অস্তিত্ব খুঁজে পেল না ওরা। তাই মুহুর্মুহু ঘুষি লাথি চালাতে লাগল দরজার গায়ে। কাঁধ দিয়ে ঠেলে চার দিতে লাগল দরজায়। ওদের দুজনের প্রাণান্ত প্রচেষ্টায় একসময় দরজাটা সামান্য ফাঁক হল। বাইরে থেকে এসে ঢুকতে লাগল বাইরের মেঘাচ্ছন্ন দিনের সামান্য আলো। আর এদিকে ভেতরে সেই ভুতুড়ে আর্তনাদ ওদের প্রায় কানের কাছে চলে এসেছে। গির্জার অপার্থিব অমিত বাসিন্দারা প্রায় ওদের ধরে ফেলে। আর দেরি নয়। ওই ফাঁকটুকু দিয়েই কোনোরকমে গলে ছিটকে বেরিয়ে এলো কেন। জেমসও ওকে অনুসরণ করে নিজের শরীরটাকে গলিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই একটা বোকার মতো কাজ করে ফেল সে। দরজার ফাঁক দিয়ে নিজের শরীরটাকে গলাবার আগে জেমস একবার পেছন ঘুরে তাকিয়ে দেখার চেষ্টা করল কারা ওদের পেছনে অমনভাবে ক্ষুধার্ত আর্তনাদ করতে করতে তাড়া করে আসছে। আর সেটাই হয়ে গেল তার কাল। জেমস বুঝল সে বড্ড বোকামি করে ফেলেছে। ওদিকে কেন বাইরে থেকে জেমসের হাত ধরে প্রাণপণ টেনে তাকে বাইরে আনার চেষ্টা করতে লাগল, কিন্তু অল্পক্ষণ পরই টের পেল বড্ড দেরি হয়ে গিয়েছে। কয়েক জোড়া সাদা পচা মাংসর ভুতুড়ে হাত জেমসকে পেছন থেকে আষ্টে পিষ্টে ধরেছে, আর ওদের হাত থেকে ছাড়া পেতে জেমস বুকফাটা আর্তনাদ করে চলেছে। ওর দুচোখে জমাট বাঁধা আতঙ্ক। মাত্র কয়েক মুহূর্ত এইভাবে চল। তারপরেই জেমসের শরীরটা নক্ষত্রবেগে হারিয়ে গেল পেছনের জমাট বাঁধা হিমশীতল অন্ধকারের গর্ভে। ওর শরীরটা পেছনের অন্ধকারে হারিয়ে যেতেই সশব্দে বন্ধ হয়ে গেল চার্চের দরজাটা। চার্চের বাইরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে কেন শুনতে পেল বন্ধ চার্চের ভেতর থেকে ভেসে আসছে জেমসের পরিত্রাহী বুকফাটা অন্তিম আর্তনাদ। যেন অনেকের সঙ্গে লড়াই করার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু পেরে উঠছে না। হঠাৎ ওর আর্তনাদ ছাপিয়ে ভেসে এলো কার উচ্চ হাসির শব্দ। বড় ভয়ঙ্কর, বড় হিমশীতল সে হাসি। মানুষ কখনো ওইভাবে হাসতে পারে না। প্রথমটায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও জেমসের পরিত্রাহী আর্তনাদ কেনকে যেন জাগিয়ে তুলল। সে ঝাঁপিয়ে পড়ল অভিশপ্ত চার্চের বন্ধ দরজার গায়ে। তারপর গায়ের সবটুকু শক্তি এক করে ধাক্কিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগল। দরজা ধাক্কাচ্ছে আর উন্মাদের মতো গলা ফাটিয়ে জেমসের নাম ধরে ডেকে চলেছে, জেমস, জেমস। কিন্তু ওর গলা এই পুরু কাঠের দরজার ওপারে জেমসের কানে গিয়ে পৌঁছচ্ছে কিনা সে জানে না। ওর গলা চাপা পড়ে গিয়েছে ভয়াবহ সব গোঙানি আর অট্টহাসির আড়ালে। কেন দেহের সবটুকু শক্তি এক করে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করছে, কিন্তু ওর সমস্ত চেষ্টা নস্যাৎ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দরজাটা যেন কাঠের নয়, নিরেট লোহার তৈরি। হয়তো ভেতরে জেমসও ওর নাম ধরে চিৎকার করে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু ওর গলাও একইভাবে বাইরে কেনের কাছে পৌঁছচ্ছে না। উন্মাদপ্রায় হয়ে কেন চার্চের দরজায় মুহুর্মুহু ধাক্কা মেরেই চল, কিন্তু আশ্চর্য, দরজা এবার আর এক চুল ফাঁক হল না। হঠাৎ এই সময় ঘাড়ের পেছনে একটা শিরশিরে অনুভূতি হতে কেন সজাগ হয়ে উঠল। থেমে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যেন ও অনুভব করল ওকে কেউ যেন অলক্ষ্যে থেকে দেখছে। হিমশীতল দুটো চাহনি যেন পেছন থেকে ওর সর্বাঙ্গ নির্বে লেহন করছে। অদ্ভুত অনুভূতিটা হতেই কেন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই সঙ্গে সঙ্গে ও যেন বরফের মতো জমে গেল। আতঙ্কে ও যেন হিম হয়ে গেল। বিস্ময়ে ওর দুচোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। ও দেখল আসার পথে সে গ্রামের বাড়িগুলোকে সম্পূর্ণ পরিত্যক্ত মনে হয়েছিল, সেগুলো এখন আর পরিত্যক্ত নেই। প্রত্যেক ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে কতকগুলো অস্পষ্ট ছায়া ছায়া মূর্তি। মানুষের কায়া নিয়ে দাঁড়িয়ে আছে তারা। মানুষের মতোই চেহারা, কিন্তু কেন জানে, খুব ভালো করেই জানে যে তারা আদৌ মানুষ নয়। প্রত্যেকেই মৃত, কিন্তু মৃত হয়েও মৃত নয় ওরা। ওরা হলো অমৃত।
বিবর্ণ পাণ্ডুর তাদের গায়ের রং, প্রত্যেকের চোখে হিংস্র সাপদের মতো বুভুক্ষু দৃষ্টি। বিকৃত মুখ, চোয়াল ফাঁক হয়ে হলদেটে দাঁত বেরিয়ে এসেছে বাইরে। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওরই দিকে, যা দিয়ে ঝরে পড়ছে অনন্ত ক্ষুধা। কেন বুঝল, ব্ল্যাক ফরেস্ট থেকে পালাবার সময় সম্ভবত ওরাই ওদের পথ আটকে প্রায় তাড়িয়ে নিয়ে এসেছিল এদিকে। আর ওরা প্রত্যেকেই একসময় এই গ্রামের বাসিন্দা ছিল। পরনে ওদের মধ্যযুগীয় পোশাক, চোখে মুখে একটা আদিম, অমানুষিক, কল্পনাতীত হিংস্রতা আর লোলুপতার ছাপ। কয়েক শতাব্দী আগের সেই নামিত বাসিন্দারা আজকের যুগের মানুষকে ফাঁদে ফেলেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা জীবিত মানুষের রক্তমাংস খেয়ে নিজেদের অস্বাভাবিক অস্তিত্ব বজায় রেখেছে এখনো। তাদের মৃত্যু নেই, তারা অমৃত। প্রত্যেকে এখানে অমৃত। সামনে এই মহাবিপদ উপস্থিত দেখে জেমসের কথা বেমালুম ভুলে গেল কেন। সে আতঙ্কে এমন কাঠ মেরে গেল যে চার্চের দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ধূমজ্বরের রোগীর মতো ঠকঠক করে কাঁপতে শুরু করল। চোখের দৃষ্টি পাথরের মতো স্থির হয়ে গিয়ে নিবদ্ধ হয়ে রইল সামনে উপস্থিত ওই অস্বাভাবিক দেহধারীদের দিকে। ওর নিঃশ্বাস প্রশ্বাস গলাতেই আটকে গিয়েছে। সর্বাঙ্গ বেয়ে নেমে এসেছে ঘামের বন্যা। দুচোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন দ্বিগুণ বেগে বাড়ি খাচ্ছে। এই বুঝি চিরতরে স্তব্ধ হয়ে গেল। কেনকে ঘুরে তাকাতে দেখেও মূর্তিগুলোর মধ্যে কোনো নড়াচড়া দেখা গেল না। সবাই যে যার জায়গায় স্থির। কারোর মুখে আবার হাসিও দেখা গেল, যদিও তাতে ওদের আরও বিভৎস, আরও অমানুষিক, আরও ভয়ঙ্কর দেখাতে লাগল। ছুরির আগার মতো শানিত সুচালো দাঁতগুলো যেন কিসের জিঘাংসায় থেকে থেকে ঝিকিয়ে উঠছে। প্রবল আতঙ্কের মাঝেও হঠাৎ একটা জিনিস খেয়াল হতে সচকিত হয়ে উঠল কেন। রবার্তা তো চার্চের বাইরে দাঁড়িয়েছিল। ওকে তো কোথাও দেখা যাচ্ছে না। সে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে রবার্তাকে খোঁজার চেষ্টা করল, যদিও ওকে কোথাও দেখতে পেল না। রবার্তার কথা মনে হতেই এবার ওর জেমসের কথা মনে পড়ল। আর জেমসের কথা মনে পড়তে ওর মনে পড়ল জেমস এখন চার্চের ভেতর বন্দী। কতকগুলো জিন্দা লাশের মাঝে রয়েছে। না জানি এতক্ষণে ওর কি দশা হয়েছে। কিন্তু তবু এবার আর কেনের সাহস হল না ফের জেমসকে বাঁচাতে চার্চের দরজায় ধাক্কা দেয়। ওই নামিতদের উপর থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে সাহসে কুলোচ্ছে না কেনের। মনে হচ্ছে চোখ সরালেই ওর সম্বেতভাবে ওর ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। ঠিক এই সময় চোখের কোণায় কিছু একটা নড়াচড়া দেখতে পেল কেন। ওর মনে হলো যেন চার্চের পেছন দিক থেকে একটা ঝাপসা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে ওর কাছে। স্লো মোশনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে কেন দেখল রবার্তা এসে দাঁড়িয়েছে ওর থেকে ঠিক কয়েক হাত দূরে। ওকে দেখতে আগের চেয়েও আরও ভয়ঙ্কর লাগছে। ওকে ঠিক ওই ব্ল্যাক ফরেস্টের গ্রামের বাসিন্দাদের মতো দেখাচ্ছে এখন। অথচ যে কিনা মাত্র কয়েকদিন হল এই ব্ল্যাক ফরেস্টে পা রেখেছে। ওর চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন দুটো কালো কালির পুকুর। মুখে অশুভ একটা হাসি। কেনের দিকে চেয়ে ভয়ঙ্করভাবে হাসছে। দাঁতগুলো যেন পচা ফলের বীজের মতো দেখাচ্ছে, আর সেই বিশ্রী দাঁতগুলোর মধ্য থেকে কি এক ধরনের কালো তরল বেরিয়ে এসেছে বাইরে। চিবুক বেয়ে সেই তরল জিনিসটা গড়িয়ে নেমে এসেছে। বিশ্রী একটা দুর্গন্ধ। হ্যালো কেন, বলে উঠল রবার্তা। কণ্ঠস্বরও আর আগের মতো নেই। একটা অশুভ অমঙ্গলের ছোঁয়া টের পাওয়া গেল ওর কণ্ঠস্বরে। কেন বুঝল এটা মোটেও রবার্তার কণ্ঠস্বর নয়, ওর ভেতর থেকে অন্য কেউ ওর কণ্ঠস্বর ব্যবহার করে কথা বলছে। এই ফরেস্টে আসার জন্য খুব তো উদ্গ্রীব হয়ে উঠেছিলে, অদ্ভুত হেয়ালিপূর্ণ কণ্ঠস্বরে বলতে লাগল রবার্তা। এবার শখ মিটল তো? তা বেশ, আমার সন্তানরা ওদিকে এখন একটু ব্যস্ত আছে, তাই ভাবলাম এই অবকাশে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাই। চিন্তা নেই, এই মাদার তোমার ব্যবস্থা খুব শিগগিরই করে দেবে।
আমার সন্তানদের সঙ্গে তোমার খুব শিগগিরই দেখা হবে, বলেই চাপা খিলখিল হাসি হেসে উঠল রবার্তা। কি আজে বাজে কথা বলছো রবার্তা? কণ্ঠস্বরে বিরক্তি ফুটিয়ে বলে উঠল কেন? ওর দুচোখে এখন পানি টলমল করছে। তুমি এরকম কেন করছো? প্রশ্নটা করার সময় ব্যাকুল শোনাল কেনের গলা। রবার্তা যেন দারুণ উল্লাসে হো হো করে হেসে উঠল, তারপর ওর দিকে এক পা এগিয়ে এসে ফের সেই পূর্বের মতো কণ্ঠস্বরে বলতে লাগল, কারণ আমি চাই আমার পরিবার আরও বাড়ুক, আমার অনুগামীর সংখ্যা আরও বাড়ুক। বলতে বলতে গ্রামের দিকে এক হাত বাড়িয়ে আঙুল তুলে কিছু একটা দেখাতে চাইল কেনকে। কেন ওর অঙ্গুলি নির্দেশিত পথে সেই গ্রামের দিকে তাকাতে যেতেই ফের যেন একটা হোঁচট খেল। দেখল যে মূর্তিগুলোকে সে এতক্ষণ গ্রামের বাড়ির উঠোনে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তারাই এই কয়েক সেকেন্ডের মধ্যে যেন কোনো জাদুমন্ত্র বলে একেবারে ওর এক হাত দূরত্বের মধ্যে চলে এসেছে। হঠাৎ ওকে ঘিরে চেপে আসা অস্বাভাবিক মূর্তিগুলোর মাঝে নিজেকে আবিষ্কার করে কেন মুহূর্তের জন্য কিরকম যেন হতবুদ্ধি হয়ে পড়ল। সে হতভম্বের মতো ওকে ঘিরে দাঁড়িয়ে থাকা সেই পৈশাচিক মূর্তিগুলোর দিকে চেয়ে দেখতে লাগল। সরো বলছি আমার সামনে থেকে, প্রায় চিৎকার করে উঠে ওদের সরে যেতে বলল। অসহায় কেন? কিন্তু কাকে বলা? যাদের উদ্দেশ্যে বলা তাদের প্রত্যেকের মুখ ভাবলেশহীন। যেন কেনের কথা ওরা শুনতেই পায়নি। এবার ওর চোখের সামনে রবার্তা গিয়ে সেই মূর্তিগুলোর দলের সঙ্গে যোগ দিল। ওদের সামনের সারিতে গিয়ে দাঁড়াল সে, যেন ওদের নেতৃত্ব দিচ্ছে সে। এই অস্বাভাবিক জীবনমৃত মূর্তিগুলোকেই সে নিজের সন্তান বলে পরিচয় দিচ্ছিল একটু আগে। রবার্তাকে দেখে ওরাও যেন বেশ খুশি খুশি হয়ে উঠেছে। এই প্রথম কেন বুঝতে পারল ঠিকই বলেছিল জেমস। রবার্তা এই নামিতদেরই একজন। কিন্তু কি করে রবার্তা ওদের একজন হয়ে উঠল তা একেবারেই বোধগম্য হল না কেনের। ওর হতভম্ব চোখের সামনেই রবার্তা ফের একবার সেই পচা ফলের মতো বিশ্রী দাঁত বের করে হাসল। কেনের দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, যদি কিছু মনে না করো, আমি কি একটু ভেতরে যেতে পারি? কেনের পেছনে চার্চটির দিকে ইশারা করে বল রবার্তা, তুমি এখানে লক্ষ্মী ছেলের মতো দাঁড়িয়ে থাকো। পালাবার চেষ্টা করো না, অবশ্য তাতে কোনো লাভও হবে না। বলেই ফের সেই রকম বিশ্রীভাবে হেসে হতভম্ব কেনের পাশ কাটিয়ে সে এগিয়ে এলো চার্চের দরজার কাছে। ওকে অনুসরণ করে সেই অপার্থিব জনতার ভিড়টাও এগিয়ে এলো দরজার দিকে। তবে কেন লক্ষ্য করল মানুষের মতো হাঁটাচলা নয় এদের। এদের কারোর পায়ের সঙ্গে মাটির সংস্পর্শ নেই। মাটি থেকে হাত দুই উপরে ভেসে ভেসে অনেকটা বরফের উপর দিয়ে স্কি করার মতো চলাফেরা এদের। হাওয়ায় ভেসে ভেসে চলাফেরা বলেই এদের চলায় স্বাভাবিক মানুষের মতো কোনো ছন্দ নেই। ভয়ঙ্কর রক্তজল করা দৃশ্য। সম্পূর্ণ অসহায় এখন কেন। শুধু অসারের মতো তাকিয়ে দেখা ছাড়া ওর আর কিছু করার নেই। সে এবং তার পুরো গ্রুপটার অবস্থা এখন কসাইয়ের কাছে ভেড়ার পালের যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। অসহায়, নিরুপায়। অপার্থিব ভিড়টা সে দিয়ে গেল চার্চের ভেতরে। ভিড়টা চোখের আড়াল হতেই আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না কেন। চোচা দৌড় মারল এই অভিশপ্ত চার্চের চৌহদ্দি ছেড়ে। নিমেষের মধ্যে গ্রামের সীমানার বাইরে গিয়ে পড়ল সে। বনের মধ্য দিয়ে তারপর চোখনাক কান বুজে দৌড়। পেছনে পড়ে রইল ওর পুরো দলটা। মৃত্যুর মুখে সঙ্গীদের ফেলে রেখে সে চলে যাচ্ছে বলে একটু যে অপরাধবোধ কাজ করছিল না তার ভেতরে, তা নয়, কিন্তু তখন ওর মাথায় একটাই চিন্তা, বাঁচতে হবে। অন্যেরা গেছে যাক, কিন্তু নিজেকে বাঁচতে হবে। মাঝে একবার দাঁড়িয়ে পড়ে দূরে চার্চটাকে দেখতে লাগল। কতকগুলো মূর্তিকে গির্জার ভেতরে বাইরে অস্বাভাবিক দ্রুত গতিতে আনাগোনা করতে দেখা যাচ্ছে। কিরকম একটা ব্যস্ততা ওদের মধ্যে। রবার্তাকেও দেখতে পেল কেন। চার্চের প্রবেশ দরজার সামনে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সহাস্য মুখে এদিকেই তাকিয়ে আছে। খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, বহুদূর থেকে কানে এলো সেই অদ্ভুত খনখনে একটা নারী কণ্ঠ।
এই কণ্ঠস্বরে রবার্তার মুখ দিয়ে একটু আগে শুনেছিল সে। তারপরেই চার্চের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ফের ছুটতে শুরু করল কেন? সে জানে, বেশ বুঝতে পারছে, যত জোরেই সে ছুটুক না কেন ওরা ঠিক ওকে ধরে ফেলবে। ওরা সেকেন্ডের মধ্যে এই বিশাল ব্ল্যাক ফরেস্টের এক জায়গা থেকে আরেক জায়গা দ্রুত ভ্রমণ করতে পারে। কাজেই ওকে যে কোনো সময় ধরে ফেলা কোনো ব্যাপারই নয়। ছুট ছুট, কেন থামল না? ছুটতেই লাগল, যত দ্রুত সম্ভব ছুটতে লাগল। হঠাৎ একটা তীব্র অনুশোচনা আর অপরাধবোধ ওকে যেন আচ্ছন্ন করে ফেল। কান্নায় ভেঙে পড়ে মাটিতে ধপ করে বসে পড়ল সে। একে একে গ্রুপের সবাইকে হারিয়েছে ও। সে নির্বোধ, সে ভীতু, সে স্বার্থপর। গ্রুপ লিডার হবার কোনো যোগ্যতাই নেই ওর। কাউকে রক্ষা করার ক্ষমতা নেই ওর, পারে শুধু সবাইকে বিপদের মুখে ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে আসতে। ছি ছি, এতটা স্বার্থপর আমি, নিজের মনেই নিজেকে উদ্দেশ্য করে বল কেন? সবচেয়ে আগে নিজের মেয়ে এমিকে বাঁচাতে ব্যর্থ হয়েছিল সে। তারপর টনি, তারপর জেমস, আর এখন রবার্তা। রবার্তার কেস অবশ্য আলাদা। সে সম্পূর্ণভাবে মাদার সিবেটের কবজায়। আর এখন সে নিজে কি নিজেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নটাই ওর মাথায় ঘুরপাক খেতে লাগল এখন। সে কি পারবে? পারবে সে নিজেকে বাঁচাতে? ধীরে ধীরে একসময় চেতনা ফিরে এলো জেমসের। চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমটায় ঠিক ঠাহর করতে পারল না, কোথায় আছে সে, জায়গাটাই বা কোথায়। এমনকি অজ্ঞান হবার আগের মুহূর্তের কোনো কিছুই তার মনে পড়ছিল না। অনেকটা সময় কোথায় কী অবস্থায় আছে তা বুঝে উঠতেই চলে গেল। তারপর ধীরে ধীরে মনে পড়তে লাগল আগের সবকিছু। বন্ধু কেনের সঙ্গে পালাবার চেষ্টা করছিল একটা অভিশপ্ত চার্চ থেকে, পেছন ঘুরে তাকাতে গিয়েছিল সে, তারপরেই অনেকগুলো বিবর্ণ হাত তাকে পেছন থেকে চেপে ধরে টেনে নিয়ে আসে ভেতরে। চার্চের দরজা বন্ধ হয়ে যাবার আগে পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকা কেনের বিবর্ণ মুখটা এক লহমার জন্য দেখতে পেয়েছিল। তারপরেই সব অন্ধকার, পাতাল গুহার মতো অন্ধকার। অজ্ঞান হবার আগে পর্যন্ত এটুকু মনে আছে, কেন ওকে সাহায্য করতে আসেনি, আর এদিকে ভেতরে অনেকগুলো হাতের বাঁধনে ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন চেতনা ফিরে পাবার পর আশেপাশে চোখ বুলিয়ে জেমস বুঝল সে এখনো চার্চের ভেতরেই আছে। বাতিদানে মোমবাতিগুলো আবার কে যেন জ্বালিয়ে দিয়েছে। তাদের হলদেটে ভুতুড়ে আলো ছড়িয়ে পড়েছে চার্চের ভেতরের দেয়ালে দেয়ালে। সেই একপাশের লম্বা জানলাটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে, এখন আর দিনের আলোর চিহ্নটুকুও নেই কোথাও। রাত নেমে এসেছে। জেমস বুঝতে পারল তার দেহটা চার্চের পাথুরে মেঝের উপর পড়ে রয়েছে। তার হাত পা, হাতের কবজি, ঘাড়, কোমর, পুরো দেহটাই মোটা মোটা রশি আর কি এক ধরনের জঙ্গুলে লতা দিয়ে বাঁধা। তার দুই হাত আর পা দুদিকে ভিট্রুভিয়ান ম্যানের মতো প্রসারিত করে বেঁধে রাখা আছে, শক্ত একটা কাঠের দণ্ডের সঙ্গে বাঁধা। ঘাড় বাঁধা থাকার জন্য সে বেশি ঘাড় ঘোরাতে পারছিল না, তবু তাতেই যতটুকু দেখা যায় বুঝতে পারল স্টার আকৃতির বেশ কতকগুলো আড়াআড়ি কাঠের দণ্ডের সঙ্গে তাকে ওইভাবে বেঁধে রাখা হয়েছে। আপাতত এখন ৪৫ ডিগ্রি কোণ করে রাখা সেই দণ্ডের মাঝখানে অবস্থান করছে তার দেহটা। একটু নড়লেই ওটা ঘুরতে শুরু করবে। আরেকটা জিনিস খেয়াল করে ওর ভয় আর অস্বস্তি দুটোই বেড়ে গেল যখন দেখল তার দেহের মধ্যাঙ্গে কোনো কাপড় নেই। উপরন্তু সে এখানে একা নয় মোটেও, তার সঙ্গে আরও অনেকে রয়েছে। না, কেন নেই তার সঙ্গে? আছে সেই তারা যারা না মানুষ, না জন্তু, না মৃত, না জীবিত। গির্জাঘরের মোমের স্বল্প আলোয় ওদের চেহারা দেখে আতঙ্কে চোখ ঠিকরে বেরিয়ে এলো জেমসের। ভয়ের একটা হিমশীতল আর্তনাদ ওর গলা চিরে বেরিয়ে এলো। জেমসের মনে হলো এর চেয়ে ও যদি নিঃসঙ্গ থাকত তবু ভালো ছিল।
দিনের পর দিন নিঃসঙ্গতাও ভালো, কিন্তু এদের সাহচর্য অসহ্য। এই অভিশপ্ত জায়গায় পা রাখার সময় জেমস দেখেছিল এরা প্রত্যেকেই যে যার জায়গায় শুয়ে বসে আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছে। ওকে ঘিরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ওরই দিকে পলকহীন দৃষ্টিতে। প্রত্যেকের চোখ দিয়ে ঝরে পড়ছে অনন্ত লোভ আর ক্ষুধা। কিসের লোভে থেকে থেকে ঝিকিয়ে উঠছে ওদের চোখগুলো। একটু দূরেই আরও একদল মানুষকে দেখতে পেল জেমস। যদিও ওরা কেউই মানুষ নয়, কিন্তু দেহকাঠামো মানুষেরই মতো। পরনে ওদের অদ্ভুত পোশাক পরিচ্ছদ। এই ধরনের পোশাক আশাক আজকাল কেউ পরে বলে জানা নেই জেমসের। ওরাও একই রকম লোভাতুর দৃষ্টিতে ওর দিকে চেয়ে রয়েছে। আর সকলের আগে সামনের সারিতে দাঁড়িয়ে আছে সেই একজন নারী, হ্যাঁ সেই নারী যাকে একদিন সে ভালোবেসেছিল। হয়তো এখনো বাসে, কিন্তু সে এখন একটা অন্যরকম চেহারায় ওর সামনে দাঁড়িয়ে। বাকিদের মতোই ওরও চোখ দিয়ে ঝরে পড়ছে অনন্ত লোভ আর ক্ষুধা। মুখে এক টুকরো অশুভ হাসি। রবার্তা, আপনা থেকেই জেমসের মুখ দিয়ে বেরিয়ে এলো নামটা। প্রেমিকার নাম ধরে ডাকবার সময় ওর কণ্ঠস্বর কেঁপে গেল একটু। মুখে চোখে ফুটে উঠল একটা অব্যক্ত যন্ত্রণার ছাপ। কি হচ্ছে এসব রবার্তা? সামনের সারিতে দাঁড়িয়ে থাকা সেই নারীকে উদ্দেশ্য করে বলে উঠল জেমস। কি হচ্ছে? জেমসের প্রশ্নটাকেই যেন ভেঙচি কেটে বল রবার্তা। লোলুপতা আর ঘৃণার অদ্ভুত মিশ্রণ ওর কণ্ঠস্বরে টের পেল জেমস। না বললেই ভালো হবে। হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল রবার্তার কণ্ঠস্বর। তারপর জেমসের দিকে নিষ্ঠুর দৃষ্টিতে চেয়ে থেকে বলল, এখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই, কেউ তোমার আর্তনাদ শুনতে পাবে না। বলতে বলতে ওর দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে ওর পাশে বসল রবার্তা। ওর হাতে একটা কি যেন ধরা, হয়তো ওটার রং কোনো সময় সাদা ছিল, কিন্তু এখন ময়লা জমে সাদা রংটাই গিয়েছে হারিয়ে। যতক্ষণ বেঁচে আছো একটু এনজয়মেন্ট করার সুযোগ অবশ্য দিতে পারি তোমায়, কুটিল হাসির রেখা ফুটিয়ে বলে উঠল রবার্তা। প্লিজ আমাকে যেতে দাও, কাতর মিনতি করে বলে উঠল জেমস, কিন্তু রবার্তার মধ্যে ওকে মুক্ত করার কোনো লক্ষণই দেখা গেল না। সে তর্জনী বুলিয়ে ওর গালে চিবুকে বোলাতে লাগল। তাতে নেই কোনো আদর বা সোহাগের ছোঁয়া। বরফের মতো ঠান্ডা হাত, মরা মানুষের মতো। প্লিজ রবার্তা, আমি তোমার কাছে প্রাণভিক্ষা চাইছি। ফের কাতর শোনাল জেমসের কণ্ঠস্বর। কান্নার একটা দমক ওর গলার কাছে এসে আটকে গেল। হাসতে লাগল রবার্তা। চাপা কুটিল নির্দয় হাসিতে ভরে উঠল ওর মুখ। দুচোখ দিয়ে ঠিকরে বেরোতে লাগল নরকের আগুন। এনজয় করো, ফের হিসিয়ে উঠল রবার্তার কণ্ঠস্বর। এখনই এত ভয় পেয়ে নিজেকে দুর্বল করে তুলছ কেন? বলতে বলতে ওর হাত জেমসের নিম্নাঙ্গের পোশাক টেনে খুলে দিতে লাগল। ধীরে ধীরে নামিয়ে নিয়ে এল ওর প্যান্টের জিপার চেনটা। নিদারুণ অস্বস্তি হতে লাগল জেমসের। আমরা অমিত হলেও সেক্সের ব্যাপারে আমরাও একটু আধটু অভিজ্ঞ আছি, চাপা স্বরে বলতে লাগল রবার্তা। প্রয়োজনে অবস্থা বিশেষে আমরা তা মানুষের উপর প্রয়োগ করি। বলতে বলতে জেমসের নিম্নাঙ্গ পুরো নগ্ন করে ফেল রবার্তা। মানুষ বড় অদ্ভুত। তারা সবসময় মনে করে এই বিশ্বব্রহ্মাণ্ডে তারাই সর্বশক্তিমান, কিন্তু আমাদের এত অহংকার নেই। আমি মাদার সিবেট আর আমার এই কিছু অনুগামী এই ব্ল্যাক ফরেস্টটাকে নিজেদের আশ্রয়স্থল হিসেবে নির্বাচন করেছিলাম। এখানে শুধু আমরা থাকব। আর চিন্তা করো না, একটু পরে তোমরাও সবাই আমাদের পরিবারের অংশ হবে। আমি তো আছি, কেন টনি তোমরা সবাই এখানে থেকে যাবে চিরকাল। আমি মাদার সিবেট, সেই মহান একচ্ছত্র সর্বশক্তিমান শয়তানের পূজারী। তারই দয়ায় আমি অনন্ত ক্ষমতা লাভ করেছি। আমি এই গ্রামের মানুষদের মধ্যে একটা নতুন গসপেল ছড়িয়েছিলাম। ওদের বুঝিয়েছিলাম ঈশ্বরের চেয়েও ঢের গুণ বেশি ক্ষমতা শয়তানের আছে। তাই আরাধনা করতে হলে তারই আরাধনা করো। তার রাজ্যে মৃত্যু বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
অনন্ত জীবন পাবে। ওরা আমার পথ অনুসরণ করেছিল, তাই দেখো ওরা প্রত্যেকে আজও জীবিত। এবার তোমাদের পালাগি। টেনে টেনে কথা বলছে রবার্তা। ওর এক একটা কথার টান প্রায় 30 সেকেন্ডের মতো। প্রত্যেকটা কথার সাপ খেলানো বাঁশির সুর যেন চেতনা অবশ করে দিতে চাইছে জেমসের। দোহাই লাগে, কাতরভাবে কেঁদে উঠে বল, জেমস, আমাকে যেতে দাও, আমায় যেতে দাও। গির্জাঘরের মোমবাতিগুলো একসঙ্গে নিভে গেল আবার। অদ্ভুত একটা কলকল শব্দে ভরে উঠল প্রার্থনাগৃহটা। উপস্থিত নামিত ওই শ্রোতারাই যে এই শব্দ করছে তা অন্ধকারে দেখতে না পেলেও বেশ বুঝতে পারল জেমস। সবার কলকল ধ্বনি ছাপিয়ে কানে এলো রবার্তার অশুভ অমঙ্গলজনক কণ্ঠস্বর, প্রস্তুত হও। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।